গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা ফোর্থ সেমিস্টারের নলেজ অ্যান্ড কারিকুলাম কোর্স 8B নিয়ে আলোচনা করব। তো অ্যাট ফার্স্ট এই যে নলেজ অ্যান্ড কারিকুলাম, প্রজ্ঞা বা জ্ঞান এবং পাঠ্যক্রম। পাঠ্যক্রম বিষয়টা কি এবং পাঠ্যক্রমের কি কি বৈশিষ্ট্য রয়েছে, পাঠ্যক্রম কত রকমের রয়েছে, পাঠ্যক্রম সংগঠন করতে গেলে কি কি ধরনের প্রিন্সিপাল বা নীতিগুলো ফলো করা প্রয়োজন, এগুলো আমরা আলোচনা করব। আমরা জানি যে শিক্ষা হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া। আমরা যতদিন বাঁচি এবং ততদিনই আমরা শিখতে থাকি। আর এও জানি যে যে কোনো প্রক্রিয়া বা প্রসেসকে যদি সুন্দরভাবে পরিচালনা করতে হয় তাহলে তার কিছু কম্পোনেন্ট বা উপাদান থাকতে হবে। তো তাই এডুকেশন বা শিক্ষা যেহেতু একটি প্রক্রিয়া বা প্রসেস, নির্দিষ্ট নিয়ম নীতি কিছু মেনে চলে, তাই এই শিক্ষা প্রক্রিয়ারও মূলত 4টে উপাদান রয়েছে। একটা হচ্ছে যে কে শিক্ষক, দ্বিতীয়ত শিক্ষার্থী, তৃতীয়ত শিক্ষালয় বা বিদ্যালয়, আর চতুর্থ হচ্ছে কে পাঠ্যক্রম। তো আমাদের আজকে আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে পাঠ্যক্রম বা কারিকুলাম। এই যে পাঠ্যক্রম বা কারিকুলাম, এই কারিকুলাম কথাটি এসেছে ল্যাটিন শব্দ কুরিয়ার থেকে, যার অর্থ হচ্ছে রেসকোর্স বা দৌড়ের পথ। যার অর্থ কি না রেসকোর্স বা দৌড়ের পথ, অর্থাৎ শিক্ষার্থী তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যে মাধ্যম, সেই মাধ্যমকেই বলা হচ্ছে যে কি পাঠ্যক্রম। যে মাধ্যমকে অবলম্বন করে একজন শিক্ষার্থী তার সুনির্দিষ্ট লক্ষ্যপথে এগিয়ে যেতে পারে। এরপরে যে বিষয়টা রয়েছে যে পাঠ্যক্রমের যে ধারণা, এই পাঠ্যক্রমের ধারণাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ট্র্যাডিশনাল কনসেপ্ট অফ কারিকুলাম, যেটাকে বলা হচ্ছে পাঠ্যক্রমের গতানুগতিক ধারণা, আর একটা হচ্ছে মডার্ন কনসেপ্ট অফ কারিকুলাম, যেটার একটা নাম হচ্ছে ব্যাপক অর্থে যে পাঠ্যক্রম বা আধুনিক অর্থে যে পাঠ্যক্রম। তো এই যে ব্যাপক অর্থে এবং আধুনিক অর্থে দুভাগে ভাগ করা হয়েছে, এর মধ্যে এই গতানুগতিক বা ট্র্যাডিশনাল যে কনসেপ্ট, সেই অর্থে পাঠ্যক্রম বলতে কি বোঝায়? সেই অর্থে পাঠ্যক্রম হচ্ছে সেই বিষয়কে বোঝানো হয় যার দ্বারা কি হয় না শিক্ষার্থীকে কিছু পুঁথিগত জ্ঞান বা অভিজ্ঞতা শিক্ষার্থীকে দেওয়া হয়, যার দ্বারা শিক্ষার্থীর যে কোগনিটিভ যে ডেভেলপমেন্ট, সেই কোগনিটিভ বা বৌদ্ধিক যে বিকাশ, সেই বিকাশের চেষ্টা করা, যার কোনো ব্যবহারিক দিক নেই। অপর আরেকটা দিক কি রয়েছে যে ব্যাপক অর্থে পাঠ্যক্রম বা মডার্ন কনসেপ্ট অফ কারিকুলাম বা আধুনিক পাঠ্যক্রম। এই পাঠ্যক্রম কি জিনিস না, এই পাঠ্যক্রম হচ্ছে সেই পাঠ্যক্রম যার দ্বারা একজন শিক্ষার্থীর কেবলমাত্র যে বৌদ্ধিক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট ঘটবে তা না, শিক্ষার্থীর নৈতিক, নান্দনিক, আধ্যাত্মিক ইত্যাদি যত রকমের বিকাশ রয়েছে, অর্থাৎ একজন শিক্ষার্থীর তার নিজস্ব চাহিদা অনুযায়ী তার ডেভেলপমেন্ট ঘটানোর জন্য, অলরাউন্ড ডেভেলপমেন্ট ঘটানোর জন্য যে পাঠ্যক্রম নিমজ্জিত, সেই পাঠ্যক্রমকেই বলা হচ্ছে আধুনিক অর্থে পাঠ্যক্রম। তো এই আধুনিক অর্থে পাঠ্যক্রমের যদি একটা সংজ্ঞা দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কি যে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের সফল রূপায়নে সুবিন্যস্ত, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের সফল রূপায়নে সুবিন্যস্ত বৈচিত্র্যময় অভিজ্ঞতা পুঞ্জের যে সমষ্টি বা সমাহার, তাই হচ্ছে পাঠ্যক্রম। এটা আধুনিক অর্থে পাঠ্যক্রম। তো এই যদি হয় আধুনিক অর্থে পাঠ্যক্রম, তাহলে আমাদের বর্তমান যে শিক্ষা, আমাদের বর্তমান শিক্ষা কি শিক্ষা? আমাদের বর্তমান শিক্ষা হচ্ছে আধুনিক শিক্ষা। আর এই আধুনিক শিক্ষার জনক হচ্ছে যে
তিনি হচ্ছেন রুশো। রুশো শিশুকেন্দ্রিক শিক্ষাকে প্রাধান্য দিয়েছেন। আর এই আধুনিক শিক্ষার জন্য প্রয়োজন যে আধুনিক পাঠ্যক্রম বা ব্যাপক অর্থে যে আমাদের যে ধারণা অনুযায়ী যে পাঠ্যক্রম, তাহলে তার সেই অনুযায়ী পাঠ্যক্রম রচনা করতে গেলে তার কিছু বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক থাকা প্রয়োজন। তো সেই যে বৈশিষ্ট্য বা চরিত্র রয়েছে আধুনিক পাঠ্যক্রমে, সেগুলো একের পর এক আমরা আলোচনা করব। প্রথমত, আধুনিক পাঠ্যক্রম বৈশিষ্ট্যগত দিক থেকে কি পরিবর্তনশীল। কেন পরিবর্তনশীল? আধুনিক শিক্ষা হচ্ছে যে আমাদের সাইকোলজির উপর ভিত্তি করে, এডুকেশনাল যে সাইকোলজি তার উপর ভিত্তি করে কিন্তু রচিত হয়েছে। আর এডুকেশনাল সাইকোলজি সেই কথাই বলে যে বর্তমান যে শিক্ষা, শিশুকেন্দ্রিক শিক্ষা, একজন শিশু তার যে সমস্ত নিডস, তার যে সমস্ত আগ্রহ, তার যে সমস্ত দক্ষতা, তার যতটুকু ক্ষমতা, এই সমস্ত যে দিকগুলো রয়েছে, এই প্রত্যেকটি দিককে বিচার বিবেচনা করে একজন শিক্ষার্থী তার শিক্ষা গ্রহণ করবে। এবং শুধু একজন শিক্ষার্থীর যে চাহিদাকে প্রাধান্য দেওয়া হবে তাই না, শিক্ষার্থীর চাহিদার পাশাপাশি আর একটা বিষয়কে প্রাধান্য দিতে হবে। কাকে? সেটা হচ্ছে আমাদের যে সমাজ বা সোসাইটি। যেহেতু আমরা আমাদের সমাজের মধ্যে বসবাস করছি, তাহলে কেবলমাত্র একজন ব্যক্তি বা একজন শিশুর চাহিদাকে প্রাধান্য দিলে চলবে না, তার পাশাপাশি আমাদের সামাজিক যে সমস্ত চাহিদা প্রত্যাশাগুলো রয়েছে সেগুলো প্রাধান্য দিতে হবে। আর আমাদের এই সামাজিক চাহিদার সাথে সাথে আমাদের ব্যক্তিগত যে চাহিদা, এগুলো দিনে দিনে পরিবর্তন হচ্ছে। আর এই পরিবর্তনশীলতার সাথে আমাদের শিক্ষাকে যদি গতিশীল রাখতে হয়, তাহলে কি করতে হবে? আমাদের শিক্ষার যে পাঠ্যক্রম, এই পাঠ্যক্রমটাকেও কিন্তু তাল মিলিয়ে একই রকমভাবে চেঞ্জ করতে হবে। আর তাই বলেছে যে আধুনিক অর্থে যে শিক্ষা, তার চরিত্রগত দিক দিয়ে সেই পাঠ্যক্রম হবে কেমন? পরিবর্তনশীল। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে তাত্ত্বিক এবং ব্যবহারিক। আধুনিক যে পাঠ্যক্রম, সেটা একাধারে যেমন হবে তাত্ত্বিক, যেটা আমাদের জীবনমুখী শিক্ষা দিবে, যেটা কি করবে? আমাদের জীবনের বিভিন্ন মূল্যবোধগুলোকে জানতে সাহায্য করবে, যার ভিত্তিকে দর্শন। আর একটা জিনিস রয়েছে কি? ব্যবহারিক দিক, যেটা আমাদেরকে কি করবে? আমাদেরকে বৃত্তিমুখী করে তুলবে, আমাদেরকে জীবনের বিভিন্ন পরিস্থিতির সাথে মোকাবেলা করার শিক্ষা দেবে। আর কি করবে না, যেটা আমাদেরকে জীবনের রুজি রোজগারের যে পথ, তার বিভিন্ন দিকগুলোকে আমাদেরকে দেখাবে। আর তাই এই পাঠ্যক্রমকে বলা হচ্ছে কি? ব্যবহারিক। একদিক দিয়ে যেমন তত্ত্বগত, যেটা আমাদেরকে মূল্যবোধের শিক্ষা দেবে, যার ভিত্তি হচ্ছে দর্শন। আরেক দিক দিয়ে এই পাঠ্যক্রম হচ্ছে ব্যবহারিক, যেটা প্র্যাকটিক্যাল, আমরা হাতে নাতে অভিজ্ঞতা এবং কর্মের মধ্য দিয়ে কী করব? শিক্ষা লাভ করব। এটা দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় যে বৈশিষ্ট্য রয়েছে, শ্রেণীভুক্ত এবং শ্রেণী বহির্ভূত বিষয়। আধুনিক পাঠ্যক্রমকে বলছে শ্রেণীভুক্ত এবং শ্রেণী বহির্ভূত বিষয়। কেন বলেছে শ্রেণীভুক্ত? এই কারণেই বলা হয়েছে যে যখন আমরা থিওরিটিক্যালি যখন পড়াশোনা করছি, তখন আমাদেরকে শ্রেণীকক্ষের মধ্যে নির্দিষ্ট সিলেবাস এবং নির্দিষ্ট পাঠ্যক্রমের যে বই, সেই বইকে আমরা সামনে নিয়ে সেই পাঠ্যক্রমকে অধ্যয়ন করছি, যার জন্য সেক্ষেত্রে সেটা হচ্ছে একাধারে যেমন শ্রেণীভুক্ত বিষয়। আর শ্রেণী বহির্ভূত বলেছে এই কারণে, পাঠ্যক্রমের পাশাপাশি যে ধরনের বিষয়গুলো আমরা ব্যবহারিক উপযোগিতার জন্য বা ব্যবহারিক দিকে আমাদের অভিজ্ঞতা অর্জনের জন্য লাভ করে থাকি বা চেষ্টা করি সেগুলো অর্জন করা, সেগুলো কী করি? আমরা বিদ্যালয়ের দেওয়ালের চার দেওয়ালের মধ্যে না থেকে বিদ্যালয়ের বাইরে খেলার মাঠে, গ্রন্থাগারে, পরীক্ষাগারে, গবেষণাগারে সেগুলোকে আমরা অর্জন করি। আর যার জন্য বলেছে কি এই পাঠ্যক্রমটা হচ্ছে একাধারে যেমন তাত্ত্বিক, একাধারে ব্যবহারিক, তেমনি আবার একাধারে যেমন শ্রেণীভুক্ত বিষয়, তেমনি শ্রেণী বহির্ভূত বিষয়। আবার বলা হয়েছে সর্বাঙ্গীন বিকাশ সাধন। আমি আগেই বলেছিলাম যে গতানুগতিক যে পাঠ্যক্রম, সেটা কেবলমাত্র আমাদের কোগনিটিভ ডেভেলপমেন্ট ঘটায়, অর্থাৎ আমাদের যে প্রজ্ঞা বা জ্ঞান, সেই জ্ঞানের ভাণ্ডারের বিস্তার ঘটায়। কিন্তু শুধু জ্ঞানের বিস্তার ঘটালেই হবে না, জ্ঞানের বিস্তারের পাশাপাশি আমাদেরকে ব্যবহারিক জীবনমুখী শিক্ষা অর্জন করতে হবে। আর তার জন্য কি দরকার? সর্বাঙ্গীন বিকাশ সাধন, অলরাউন্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ আমাদের দৈহিক, প্রাক্ষবিক, নৈতিক, নান্দনিক সমস্ত দিকের যে ডেভেলপমেন্ট, সমস্ত দিকের ডেভেলপমেন্ট ঘটাতে
সাহায্য করবে কে? আমাদের এই গতানুগতিক পাঠ্যক্রম নয়, কিন্তু আধুনিক পাঠ্যক্রম। এরপরে বিষয় যেটা রয়েছে নির্বাচন সাপেক্ষ। আধুনিক যে পাঠ্যক্রম, এই পাঠ্যক্রমকে নির্বাচন সাপেক্ষ কেন বলেছে? নির্বাচন সাপেক্ষ এই কারণেই বলা হয়েছে, এখানে প্রত্যেকটি শিক্ষার্থীকে তার নিজস্ব চাহিদা, আগ্রহ, রুচি, সামর্থ্য প্রত্যেকটি দিক বিবেচনা করে এক শিক্ষার্থী থেকে আরেক শিক্ষার্থীর মধ্যে যে ব্যক্তিগত যে ডিফারেন্স রয়েছে, ব্যক্তি স্বাতন্ত্র্যতা যে রয়েছে, প্রত্যেকের মধ্যে সেই ব্যক্তি স্বাতন্ত্র্যতাকে মেজার করতে হবে, সেগুলোকে পর্যবেক্ষণ করতে হবে এবং সেই পর্যবেক্ষণ লব্ধ ফলের উপর ভিত্তি করে কী করতে হবে? পাঠ্যক্রমের বিষয়কে নির্বাচন করতে হবে। আর তাই বলেছে যে আধুনিক যে পাঠ্যক্রম সেটা হচ্ছে কেমন? নির্বাচন সাপেক্ষ একটি সংগঠন। আবার বলেছে যে কর্ম ও অভিজ্ঞতার সমন্বয়। আধুনিক পাঠ্যক্রম কীরকম না? কর্ম ও অভিজ্ঞতার সমন্বয়। আমরা প্রত্যেকেই জানি যে কর্ম আমাদের মধ্যে কি আনে? সক্রিয়তা আনে। আর আমরা যখন সক্রিয় হয়ে কোনো কাজ করব, যখন কোনো কাজ আমরা সক্রিয়ভাবে করব, তখন সক্রিয়তা আমাদের মধ্যে কি এনে দেবে? অভিজ্ঞতা আরও সুন্দরভাবে অর্জন করতে সহযোগিতা করবে। তাই আমরা যদি কর্মের মধ্য দিয়ে শিক্ষা লাভ করি তাহলে আমরা অ্যাক্টিভ হয়ে যাব। আর আমরা যখন অ্যাক্টিভ হব তখন আমরা কিন্তু যে সমস্ত অভিজ্ঞতাগুলো অর্জন করব সেই অভিজ্ঞতাটা কিন্তু স্থায়িত্ব লাভ করবে। ঠিক আছে? তো এই কারণেই বলেছে যে আমরা যে জ্ঞান বা অভিজ্ঞতাগুলো অর্জন করব সেটার ভিত্তি কী হবে? কর্ম এবং অভিজ্ঞতার সংমিশ্রণ। তাই আধুনিক পাঠ্যক্রম সেটা হচ্ছে যে চরিত্রগত দিক দিয়ে কেমন? চরিত্রগত দিক দিয়ে আধুনিক পাঠ্যক্রম হবে কর্ম ও অভিজ্ঞতার সমন্বয়ে গঠিত একটি বিষয়। নেক্সট রয়েছে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে উদ্দেশ্য ভিত্তিক। আমরা জানি যে আমরা যে কোনো কাজ করতে গেলে তার একটা নির্দিষ্ট লক্ষ্য বা একটা উদ্দেশ্য থাকা প্রয়োজন, কারণ উদ্দেশ্যবিহীন কোনো কাজ সঠিক এবং বাস্তবতা বা বাস্তব রূপ পেতে পারে না। আর সেই কারণে আমাদের যে আধুনিক যে পাঠ্যক্রম হবে কি? উদ্দেশ্য ভিত্তিক। আমরা যে জ্ঞানটা অর্জন করব, কেন অর্জন করব, তার অ্যাপ্লিকেশন কোথায় রয়েছে, আমরা কোথায় তাকে প্রয়োগ করতে পারব, তার উপযোগিতা কি রয়েছে, তো এই সমস্ত দিকগুলো আগে বিবেচনা করতে হবে। বা আমি যে পাঠ্যক্রমে বিষয়টা নির্বাচন করছি সেই বিষয়টা একজন শিক্ষার্থীর কোন কোন দিকের বিকাশ ঘটাতে পারে, এই বিষয়গুলোকে আধার করেই কিন্তু আধুনিক যে পাঠ্যক্রম রচিত হয়েছে। আর তাই বলেছে যে আধুনিক পাঠ্যক্রম হবে অবশ্যই উদ্দেশ্য ভিত্তিক, অর্থাৎ সে একটি সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু তবেই সে তার নির্দিষ্ট পাঠের জায়গাটা আনতে পারবে। তো এই হচ্ছে আধুনিক যে পাঠ্যক্রম তার বৈশিষ্ট্যাবলী। এরপর আমরা যদি ডিফারেন্স করার চেষ্টা করি, যে আমি আগে বলেছিলাম যে গতানুগতিক পাঠ্যক্রমটা হচ্ছে কেবলমাত্র পুঁথিগত জ্ঞানার্জন, আর আধুনিক পাঠ্যক্রমটা হচ্ছে যে কি? শিক্ষার্থীর ব্যাপক ডেভেলপমেন্ট ঘটানোর জন্য নিমজ্জিত যে পাঠ্যক্রম, সে পাঠ্যক্রমটা আধুনিক পাঠ্যক্রম। তো তাই যদি হয় যে ট্র্যাডিশনাল কনসেপ্ট বা গতানুগতিক ধারণা এবং আধুনিক ধারণা অনুযায়ী যদি পাঠ্যক্রম রচনা করা হয় তাহলে সেক্ষেত্রে দুটোর মধ্যে ডিফারেন্স কী হবে? আধুনিক পাঠ্যক্রমের সাথে গতানুগতিক পাঠ্যক্রমের কী পার্থক্য থাকবে? তাহলে যদি দুটোর মধ্যে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি যে গতানুগতিক অর্থে পাঠ্যক্রম বলতে কি? গতানুগতিক অর্থে পাঠ্যক্রম হলো সেই বিষয় বা সেই জিনিস যার দ্বারা একজন শিক্ষার্থীর কেবলমাত্র কগনিটিভ ডেভেলপমেন্ট বিকাশের চেষ্টা করা হয়, সে পাঠ্যক্রমটাকে বলা হচ্ছে গতানুগতিক অর্থে পাঠ্যক্রম। আর আধুনিক পাঠ্যক্রম কি বলেছে? আধুনিক পাঠ্যক্রম হচ্ছে সেই বিষয় যার দ্বারা একজন শিক্ষার্থী কগনিটিভ ডেভেলপমেন্টের পাশাপাশি তার অলরাউন্ড ডেভেলপমেন্ট, তার দৈহিক, মানসিক, প্রাকৃতিক, সামাজিক, নৈতিক, নান্দনিক, মূল্যবোধ যাবতীয় অলরাউন্ড যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের যে বিকাশ ঘটায় সেই পাঠ্যক্রম হচ্ছে যে কি? আধুনিক অর্থে পাঠ্যক্রম। এটা গেল সংজ্ঞাগত দিক দিয়ে পার্থক্য। এরপর কি রয়েছে? লক্ষ্য। আধুনিক যে পাঠ্যক্রম, আধুনিক পাঠ্যক্রমের লক্ষ্যটা কি? আধুনিক পাঠ্যক্রমের লক্ষ্য হচ্ছে যে কেবলমাত্র শিক্ষার্থীকে কিছু পুঁথিগত জ্ঞান অর্জন করা, শিক্ষার্থীকে কিছু পুঁথিগত জ্ঞান দান করা। ঠিক আছে? আর গতানুগতিক পাঠ্যক্রম পুঁথিগত কিছু জ্ঞান দান করবে। আর আমাদের যে আধুনিক যে পাঠ্যক্রম, আধুনিক পাঠ্যক্রম কি করবে? শিক্ষার্থীকে কেবলমাত্র পুঁথিগত জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ রাখবে না, শিক্ষার্থীকে পুঁথিগত জ্ঞানের পাশাপাশি
তার অলরাউন্ড ডেভেলপমেন্টের যে জায়গাগুলো সেইটাকে সুপ্রশস্ত করবে। এই গেল লক্ষ্য। এবার যদি উদ্দেশ্যগত দিক দিয়ে দেখি, উদ্দেশ্যগত দিক দিয়ে গতানুগতিক পাঠ্যক্রম হচ্ছে যে বৌদ্ধিক বিকাশে সাহায্য করাই তার উদ্দেশ্য। আর গতানুগতিক পাঠ্যক্রমের পাশাপাশি যেটা রয়েছে আধুনিক পাঠ্যক্রম, তার উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষার্থীর অলরাউন্ড ডেভেলপমেন্ট বা সর্বাঙ্গীন বিকাশ। এরপরে কি রয়েছে পরিবর্তনশীলতা। গতানুগতিক যে পাঠ্যক্রম, এই গতানুগতিক পাঠ্যক্রম কিন্তু পরিবর্তনশীল না, এটা কিন্তু বছরের পর বছর একই রকমভাবে এটাকে অধ্যয়ন করা হয়, একই রকমভাবে এর বিষয়বস্তু রয়েছে। কিন্তু আধুনিক অর্থে যে পাঠ্যক্রম, আধুনিক অর্থে পাঠ্যক্রম হচ্ছে কি একটা পরিবর্তনশীল। কেন পরিবর্তনশীল না, আধুনিক অর্থে পাঠ্যক্রম যখন রচনা করা হয় তখন শিক্ষার্থী এবং সমাজ উভয়ের রুচি, সামর্থ্য, আগ্রহ, চাহিদা সমস্ত দিককে প্রাধান্য দেয়। আর তাই যত নিত্য নতুন আইডিয়াগুলো আমাদের কাছে আসছে তার পাশাপাশি তাল মেলাতে গিয়ে আমাদের সমাজ এবং আমাদের ব্যক্তিগত যে চাহিদা প্রত্যেকের কিন্তু চেঞ্জ আসছে। তাই এই চেঞ্জের পাশাপাশি তাল মেলাতে গিয়ে কিন্তু আধুনিক পাঠ্যক্রম হচ্ছে পরিবর্তন। তাই আধুনিক পাঠ্যক্রমকে বলা হচ্ছে পরিবর্তনশীল। নেক্সট যেটা রয়েছে সীমাবদ্ধতা। আধুনিক যে পাঠ্যক্রম, এই পাঠ্যক্রম কিন্তু কেবলমাত্র শ্রেণীকক্ষের মধ্যেই সীমাবদ্ধ না। আধুনিক পাঠ্যক্রম শ্রেণীকক্ষের মধ্যে, শ্রেণীকক্ষের বাইরে এবং আমাদের পরীক্ষাগারে, আমাদের গবেষণাগারে, আমাদের লাইব্রেরিতে সমস্ত জায়গায় কিন্তু বিস্তৃত, কারণ সমস্ত জায়গা থেকে আমরা জ্ঞানটা লাভ করছি। তাই আধুনিক পাঠ্যক্রমটা হচ্ছে যে কি শ্রেণীভুক্ত এবং শ্রেণী বহির্ভুক্ত একটা বিষয়। আর গতানুগতিক পাঠ্যক্রম যেটা, গতানুগতিক পাঠ্যক্রমটা হচ্ছে যে সেই বিষয় যেটা কেবলমাত্রই শ্রেণীকক্ষের চার দেওয়ালের মধ্যে একটা নির্দিষ্ট সিলেবাসকে কেন্দ্র করে রচিত হয়েছে এবং সেটাকেই বছরের পর বছর শিক্ষার্থীরা অধ্যয়ন করে চলেছে। এরপর কি বলেছে গুরুত্ব আরোপ। নেক্সট পয়েন্ট হচ্ছে গুরুত্ব আরোপ। এই দিক দিয়ে যদি ডিফারেন্স করা হয়, গতানুগতিক অর্থে যে শিক্ষা বলো বা গতানুগতিক অর্থে পাঠ্যক্রম বলো, এখানে কেবলমাত্র কোন জিনিসকে গুরুত্ব দেওয়া হয়, কেবলমাত্র পাঠ্য বিষয় আর শিক্ষকের উপর গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, এখানে শিক্ষার্থীর কোনো সক্রিয়তার জায়গা নেই। আর গতানুগতিক অর্থের বিপরীতে যে রয়েছে যে পাঠ্যক্রম, আধুনিক পাঠ্যক্রম, এখানে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষার্থীর উপর, কারণ এটা শিশুকেন্দ্রিক শিক্ষাকে আধার করে গড়ে উঠেছে, শিশুকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তাই এখানে শিশুর যে সক্রিয়তা, সেই সক্রিয়তাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। নেক্সট যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে যে কি তাত্ত্বিক ও ব্যবহারিক। গতানুগতিক যে পাঠ্যক্রম, গতানুগতিক পাঠ্যক্রম এখানে কেবলমাত্র তত্ত্বগত বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ, এর কোনো অ্যাপ্লিকেবল যে জায়গা বা এখানে হাতে নাতে কাজ করার কোনো জায়গা নেই। কিন্তু আমাদের যে আধুনিক অর্থে যে পাঠ্যক্রম, আধুনিক অর্থে পাঠ্যক্রম এখানে তত্ত্বগত বিষয় রয়েছে, কিন্তু তত্ত্বগত বিষয়ের পাশাপাশি আমাদের জীবনে বৃত্তিমুখী শিক্ষাই বলো বা জীবনমুখী শিক্ষাই বলো, সমস্ত দিকের শিক্ষা লাভ করার জন্য ব্যবহারিক যে সমস্ত আদব কায়দা বা কৌশল আমাদের আয়ত্ত করা প্রয়োজন, সেই সমস্ত দিকের কিন্তু একটা সংস্থান রয়েছে। আর যার জন্য বলেছে কি তত্ত্বগত এবং ব্যবহারিক বিষয়। এরপরে যেটা শিক্ষণ পদ্ধতিগত দিক দিয়ে যদি দেখি, এই যে গতানুগতিক অর্থে যে শিক্ষা বা পাঠ্যক্রম, গতানুগতিক যে পাঠ্যক্রম, এখানে কেবলমাত্র কিসের উপর গুরুত্ব দেওয়া হতো, গতানুগতিক শিক্ষণ পদ্ধতি, কেবলমাত্র লেকচার মেথড। ঠিক আছে, শিক্ষক মহাশয় কিছু বলবেন আর শিক্ষার্থীরা সেগুলো হুবহু মুখস্থ করার চেষ্টা করবেন বা লিখে সেগুলোকে অধ্যয়ন করার চেষ্টা করবেন। কিন্তু আধুনিক যে আমাদের পাঠ্যক্রম, এখানে যে শিক্ষণ পদ্ধতি, এখানে আধুনিক বিভিন্ন মনোবিজ্ঞান সম্মত শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন টেকনোলজিকে এখানে ব্যবহার করা হচ্ছে। কেবলমাত্র লেকচার মেথড না, বিভিন্ন রকম প্রজেক্টার, কম্পিউটারের মাধ্যমে বা স্টোরি টেলিং মেথড, বিভিন্ন রকমের মেথডকে অ্যাপ্লাই করা হচ্ছে। অবশ্য লেকচার মেথডও রয়েছে, কিন্তু তার পাশাপাশি নানা রকমের মনোবিজ্ঞান সম্মত পদ্ধতি কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হয়েছে। এরপরে যে বিষয়টা রয়েছে যে তত্ত্বগত দিক দিয়ে যদি আমি একটা বিষয় দেখি, যে তত্ত্বগত দিক দিয়ে কোনটা কোন তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, আমাদের এই যে গতানুগতিক অর্থে যে পাঠ্যক্রম,
এটা থিওরি অফ মেন্টাল ডিসিপ্লিন এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আর আমাদের আধুনিক অর্থে যে পাঠ্যক্রম সেটা শিক্ষার্থীর যে নিডস থিওরির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। নিডস বলতে কিসের নিডস? শিক্ষার্থীর যে চাহিদা, তার যে সামর্থ্য, তার গ্রহণ করার ক্ষমতা, তার দক্ষতা, এই সমস্ত দিকগুলোকে গুরুত্ব দিয়ে কি করেছে আমাদের আধুনিক অর্থে যে পাঠ্যক্রম, সে পাঠ্যক্রম রচিত হয়েছে। তো এই গেল কারিকুলামের ক্যারেক্টারিস্টিক, কারিকুলামের টাইপ। দুটো টাইপ গেল, একটা হচ্ছে গতানুগতিক অর্থে পাঠ্যক্রম, একটা হচ্ছে আধুনিক অর্থে পাঠ্যক্রম, এবং দুটোর মধ্যে কি কি ধরনের ডিফারেন্স রয়েছে এগুলো আমাদের আলোচনার বিষয় গেল। এরপর আমরা নেক্সট যে বিষয়টা আলোচনা করব, যে প্রিন্সিপাল অফ কারিকুলাম। প্রিন্সিপাল অফ কারিকুলাম বলতে কি বোঝায়? আমরা জানি যে যে কোনো বিষয়কে পরিচালনা করতে গেলে তার কিছু নির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলা উচিত। তো একটা পাঠ্যক্রম যেহেতু শিক্ষার একটা গুরুত্বপূর্ণ উপাদান, তো এই উপাদানকে যদি আমরা সঠিকভাবে আমাদের কাজে লাগাতে চাই এবং আমাদের যে লক্ষ্য শিক্ষার্থীদেরকে বাস্তব এবং জীবনমুখী জ্ঞান লাভ করানো, তাই যদি করতে চাই, তাহলে পাঠ্যক্রমটাকে এমন করে সংগঠন করতে হবে বা এমন কিছু নীতি ফলো করতে হবে যাতে করে একজন শিক্ষার্থী তার তত্ত্বগত বিষয়ে শুধু জ্ঞান লাভ না, তার ব্যবহারিক জীবনও সেই জীবনমুখী জ্ঞান লাভ করতে পারে। তো এই দিক ক্ষেত্রে যদি প্রিন্সিপাল অফ কারিকুলাম আমরা আলোচনা করতে যাই, তো সেক্ষেত্রে প্রিন্সিপাল অফ কারিকুলামে এখানে তিনটে দিকের উপর গুরুত্ব দেওয়া হয়। একটা হচ্ছে যে পাঠ্যক্রম রচনার নীতির আন্ডারে তিনটে দিক থাকবে। একটা কি? একটা হবে পাঠ্যক্রমের বিষয় নির্বাচনের নীতি, অর্থাৎ কী কী ধরনের বিষয় আমরা নির্বাচন করব। দ্বিতীয়ত কি থাকবে? পাঠ্যক্রমের যে নির্বাচিত বিষয়গুলো, অর্থাৎ যেগুলো আমি নির্বাচন করে নিলাম, এই বিষয়গুলোকে বিন্যাসের নীতি, অর্থাৎ নির্বাচিত বিষয়ের বিন্যাসের নীতি। কোন কোন ভাবে আমি আমার নির্বাচিত পাঠ্যক্রমের বিষয়গুলোকে কি কি ওয়েতে আমি বিন্যাস করব। এরপরে আরেকটা জিনিস কি থাকবে? পাঠ্যক্রমের ক্রিয়াগত নীতি, অর্থাৎ আমি প্রথমে যে পাঠ্যক্রমের বিষয়গুলো নির্বাচন করলাম, নির্বাচন করার পর বিষয়গুলোকে বিন্যস্ত করলাম, বিন্যস্ত করার পর কি ওয়েতে আমি সেই পাঠ্যক্রমের বিষয়গুলোকে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করব। এই তিনটে নীতিকে একত্রিত করে পাঠ্যক্রমের কিন্তু যে বেসিক প্রিন্সিপালগুলো রয়েছে, সেই বেসিক প্রিন্সিপালসের উপর নির্ভর করে কিন্তু পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচন করা হয়। তো এগুলো আমরা ডিটেলস নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন।